এবং আপনার নেতৃত্বের মধ্যে 70% যদি ডান ঘেঁষা লোকজন থাকে, গুপ্ত সুপ্ত লোকজন থাকে। জামাতে ইসলামী তো একসময় নিষিদ্ধ ছিল, মানে একদম মুক্তিযুদ্ধের পরে। আপনি যেটা বললেন রেফারেন্স পয়েন্ট হচ্ছে যে জিয়াউর রহমান সাহেব যখন বাকশাল করা হলো, মাঝখানে বাকশাল করে তো সকল দল নিষিদ্ধ হয়ে গেল। তো দেশের যে উদার গণতান্ত্রিক রাজনীতির যে সূত্রপাত, জিয়াউর রহমান সাহেব একজন জেনারেল ছিলেন, স্বৈরাচারী শাসক ছিলেন বলেন, সবাই বলেন যে উনি ক্ষমতা দখল করেছিলেন। তো উনি কিন্তু এটা করে দিলেন, যে ওপেন করে দিলেন, তখন জামাত ইসলামী রাজনীতি করার সুযোগ পেল। এখন দেখেন আমাদের দেশের রাজনীতিতে একটা আছে যে আওয়ামী লীগ, একটা আছে অল এগেনস্ট আওয়ামী লীগ। আওয়ামী লীগ যেহেতু খুব শক্তিশালী দল, তাহলে আওয়ামী লীগের বিরুদ্ধে সবাই কীভাবে একজোট হতে পারে। তো জিয়াউর রহমান সাহেব যখন বিএনপি শুরু করেছেন, তখন বিএনপিতে কারা অংশগ্রহণ করেছে? তাদের মধ্যে কিছু এবং সকল দলমতের মানুষ, স্বাধীনতা যোদ্ধা ছিল। উনি নিজেই তো স্বাধীনতার একটা ঘোষণা পাঠ করেছিলেন রেডিওতে, এবং উনি একজন সেক্টর কমান্ডার, উনি বীর বিক্রম। তো যে এই যে সময়টাতে উনি যখন রাজনীতি শুরু করলেন, তখন ওনার যে সাপোর্ট বেস, এটা আসলো কোত্থেকে? এটা কিন্তু ডানপন্থী মানুষদের থেকে আসছে। মুসলিম লীগ, জামাতে ইসলাম, আপনি লোকগুলোকে খেয়াল করেন, সবুর খান, আজিজুর রহমান, হ্যাঁ আমি ওখানেও আসছি, তারপরে আলিম সাহেব। তো আপনি যখন দেখবেন যে টোটাল লিস্টটা যখন দেখবেন, তখন দেখবেন যে ওইটা 70%, 30% হয়তো আসছে যে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি, যেমন ভাসানী নিয়ে বা বামপন্থী, পিকিংপন্থী বামপন্থীরা যোগ দিয়েছিলেন। তো এইটা হলো ওনার বিএনপি গড়ে তোলার সময়কার বিশ্লেষণ। কিন্তু এই দল তো ধীরে ধীরে পরিবর্তিত হয়েছে, এবং 91-এ কিন্তু বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এই দল ক্যান্টনমেন্টে জন্ম নেওয়া একটা দল, যেটা মাঝে মাঝে কেউ কেউ এখন বলেন, আগেও বলতেন, ওই দলটা কিন্তু জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করেছে, এবং বেগম খালেদা জিয়া জনগণের নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন। তখনও কিন্তু বিএনপির সাথে জামাতের একটা ঐক্য ছিল। 96 সালে এসে এই ঐক্যটা ভেঙে যায়, ওই যে একটা আন্দোলনকে কেন্দ্র করে, তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন। আবার 2001 সালে কিন্তু জামাত বিএনপি একসাথে ছিলেন, এবং ওই যে ক্ষমতা শেয়ারও করেছেন। তো এইভাবে জামাতের সাথে বা জামাত ডানপন্থী গ্রুপগুলোর সাথে বিএনপির একটা ভালো সম্পর্ক সবসময় ছিল, আওয়ামী লীগ বিরোধিতার কারণে। এবং বাংলাদেশ যে অ্যান্টি ইন্ডিয়ান কার্ড আমরা ব্যবহার করি, ট্রাম্প কার্ড একটা, আর বাংলাদেশের রাজনীতিতে খুব বড় ট্রাম্প কার্ড, যেটা নিয়ে অনেক মুক্ত আলোচনা হওয়া উচিত রাজনীতিবিদদের মধ্যে, আমরা আলোচনা করে কোনো লাভ নেই। তো ওই কার্ডটাও ব্যবহার করা হয়। তখন এই যে একটা দলের ফরমেশনের মধ্যে এটা একটা বড় ধরনের ভিত্তি রয়ে গেল ডান রাজনীতিবিদদের। তো তারা তো এখন ওই দলে আছেন, গুপ্ত তো থাকবেই, এমনিতেই আছেন তারা। তাদের একদম নেতাকর্মীকে আপনি যেটা বলছেন যে তারা ট্রান্সফর্ম করতে পেরেছে কিনা, 91-এর পরে তারা এই ট্রান্সফরমেশনটা করতে হয়তো চেষ্টা করতে পারতো, বাট শাসক দলের চাপের মুখে তো তারা আবার ঐক্যবদ্ধ হয়ে গেছে। শাসক দল তো চাপ দিচ্ছে, তাই না? তখন ট্রান্সফর্ম করবে কীভাবে? বাট তারেক রহমানের জন্য কিন্তু বিশাল সুযোগ। তার বাবা মা যেটা করতে পারেননি, তার কাছে বিশাল সুযোগ। যেটা আনিস বলছেন যে তারেক রহমান সাহেব এখন এই যে স্বাধীনতার পক্ষের যে রাজনীতি, ওনারা তো স্বাধীনতার পক্ষে রাজনীতি করছেন, এবং তার বাবার যে স্বাধীনতার অবদান, সেটাকে মনে রেখে উনি তার পার্টিতে একটা প্রক্রিয়া শুরু করতে পারেন, যে প্রক্রিয়ার মধ্য দিয়ে, ব্যারোমিটারের মধ্য দিয়ে উনি ওনার পার্টিটাকে একটু মুক্ত করতে পারেন। খুব কঠিন, কিন্তু এটা বিশাল চ্যালেঞ্জ। কেন আপনার সাপোর্ট বেস এবং আপনার নেতৃত্বের মধ্যে 70% যদি ডান ঘেঁষা লোকজন থাকে, গুপ্ত সুপ্ত লোকজন থাকে,